হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পা আইএস একাডেমি। প্রত্যেককে স্বাগত। কম্পা একাডেমি ইউটিউব চ্যানেলে আমরা চেষ্টা করছি ডেলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করার আইএস মেন্সের জন্য। তোমরা জানো টোটাল 22টা ভাষায় কিন্তু তুমি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে পারবে। তুমি 22টা ভাষায় অ্যান্সার রাইটিং লিখতে পারবে। হিসেব মতো 22 + 1 হচ্ছে ইংলিশ, একটা তুমি ইংলিশে লিখতে পারবে, সেই সাথে তুমি 22টা ভাষায় কিন্তু উত্তরপত্র লিখতে পারবে। আমরা প্রত্যেক দিনের মতো আমরা আজকেও কিন্তু চলে এসেছি। আমাদের আজকের প্রশ্নপত্র কি হবে এবং উত্তরপত্র কি হবে এই নিয়ে। এটা তোমাদের মডেল অ্যান্সার কোশ্চেন। দেখো কি বলেছে, এটা দেখো, ইউপিএসসি সিএসসি 2026 মেন্স অ্যান্সার রাইটিং অফ কম্পা আইএস একাডেমি। ঠিক আছে, দেখো এবার দেখো কোশ্চেনটা দেখো। ইউপিএসসি সিএসসি 2016 যে মেন্সের কোশ্চেন কম্পা একাডেমি হচ্ছে কম্পা একাডেমি। দেখো, ব্রিং আউট দ্য কনস্ট্রাকটিভ প্রোগ্রামস অফ মহাত্মা গান্ধী ডিউরিং নন কোঅপারেশন মুভমেন্ট অ্যান্ড সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। নন কোঅপারেশন মুভমেন্ট বলতে অসহযোগ আন্দোলন এবং সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট বলতে আইন অমান্য আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর তিনি যে কনস্ট্রাকটিভ প্রোগ্রামগুলো এনেছিলেন সেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা আমাদের করতে বলেছে। বুঝতে পেরেছো? মহাত্মা গান্ধী সম্পর্কে আমি যে একটা দুটো তথ্য জেনে নেব। মহাত্মা গান্ধীর বাড়ি ছিল বা তিনি জন্মগ্রহণ করেছিলেন গুজরাটের পোরবন্দরে। ঠিক আছে, তার বাবার নাম ছিল কাবা গান্ধী, মায়ের নাম ছিল পুতলিবাই। ঠিক আছে, দেখো তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার যে ডেট 2 অক্টোবর, সেই ডেটকে বলা হয় দ্য ডে অফ নন ভায়োলেন্স। এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1869। তবু একবার চেক করে নিও, 1869 তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার জন্মগ্রহণ করার কিন্তু 45 বছর মানে 46 বছর পর, 46 ইয়ার্স পরে কিন্তু 1915 সালে তিনি কিন্তু ইন্ডিয়াতে এসে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে কিন্তু অ্যাক্টিভ ভূমিকা নিয়েছিলেন, স্বাধীনতা আন্দোলনে তিনি যোগদান করেছিলেন। তো তার আগে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে মহাত্মা গান্ধীর, কারণ মহাত্মা গান্ধীর জীবনের মূল্যবান সময় কিন্তু পার হয়ে গেছে। তিনি ব্যারিস্টারি পাশ করেছিলেন, তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন, সেখানে তাকে সেন্ট পিটার্সবার্গ যে রেলওয়ে স্টেশনের ট্রেনের মধ্যে থেকে তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল দাদা ভাই আবদুল্লাহ কোম্পানির মামলা লড়তে গিয়ে ইত্যাদি ইত্যাদি। আমি ওগুলোর মধ্যে ঢুকছি না, কারণ ওগুলো আমাদের লিখতে হবে না, আমাদের আসবেও না। আমাদের আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কনস্ট্রাকটিভ প্রোগ্রামগুলো কি কি। কোয়েশ্চেন কত মার্কের? কোয়েশ্চেন হচ্ছে 10 মার্কসের কোয়েশ্চেন, আমাদের লিখতে হবে 150 ওয়ার্ড। কোয়েশ্চেন কি বলেছে দেখো, ভূমিকা। উত্তর বলেছে দেখো, স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে অর্থাৎ নিষ্ক্রিয় পর্যায়ে মহাত্মা গান্ধী সামাজিক কর্মকাণ্ডের উদ্যোগ হিসাবে গঠনমূলক কিন্তু কর্মসূচি গ্রহণ করেছিলেন। কংগ্রেস কর্মীদের মনোবলকে প্রাচুর্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং স্বরাজের অর্থকে প্রশস্ত করার ক্ষেত্রে এবং সংসারের পরবর্তী পর্যায়ে গঠনমূলক কর্মসূচির ভূমিকা পালন করতে মহাত্মা গান্ধীর অবদান সত্যই কিন্তু অনস্বীকার্য। কারণ লাইনগুলো দেখো, কংগ্রেস কর্মীদের মনোবলকে প্রাচুর্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, তার আগের কংগ্রেস যে সমস্ত কর্মী ছিল বা নেতৃত্ববৃন্দ ছিল তাদের ভূমিকা কি ছিল, মহাত্মা গান্ধীর ভূমিকা কি। ঠিক আছে, তিনি কংগ্রেসের যে কর্মীদের মনোবলকে বাড়িয়েছিলেন, স্বরাজ অর্জন তথা অধিকারকে আরও কিন্তু প্রশস্ত করেছিলেন। দেখো বলছে, এবং সংগ্রামের পরবর্তী পর্যায়ের গঠনমূলক কর্মসূচির ভূমিকা কিন্তু পালন করতে মহাত্মা গান্ধীর অবদান কিন্তু সত্যই ছিল
অনস্বীকার্য। নেক্সট বলছে কি, নেক্সট বলছে অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর গঠনমূলক কর্মসূচিতে নিম্নলিখিত কার্যগুলি কিন্তু অন্তর্ভুক্ত ছিল। কি কি ছিল দেখো, অসহযোগ আন্দোলনের পূর্বে হোম রুল লীগের সদস্যদের নিয়ে গঠিত সত্যাগ্রহ সভা সংগঠিত হয়েছিল এবং ধর্মঘটের প্রয়াসগুলি উপবাস এবং প্রার্থনার মাধ্যমে পালিত হতো। আমরা জানি কংগ্রেসের যে দুটো পন্থা কিন্তু সুরাট স্প্লিটে ভাগ হয়ে গেছিল, সেখানে নরমপন্থী বা মডারেট এবং চরমপন্থী বা এক্সট্রিমিস্ট বা উগ্রবাদী। নরমপন্থীদের বারবার আমরা দেখেছি তারা কোনো কিছুকে পাওয়ার জন্য, কোনো কিছুকে অর্জন করার জন্য তারা প্রটেস্ট উইথ নন ভায়োলেন্স, অহিংস আন্দোলনের পথকে তারা বেছে নিয়েছিল এবং সেখানে তারা উপবাস করছে কোনো কিছু পাওয়ার জন্য, হাত চেয়ে প্রার্থনা করছে, ভিক্ষা চাইছে ব্রিটিশদের কাছে, এটা দাও এটা দাও, যে এই পন্থাকে কিন্তু তারা অনুসরণ করেছিল, যেটাকে বলা হয় গান্ধীয়ান সত্যাগ্রহ বা মহাত্মা গান্ধী সত্যাগ্রহ। নেক্সট কি বলছে দেখো, চরকা, খাদি ভাণ্ডার ব্যবহার এবং বিদেশি কাপড় বর্জনের মাধ্যমে খাদি এবং গ্রাম্য ক্ষুদ্র শিল্পের প্রসার হতো। তিনি চেষ্টা করেছিলেন কি, সাধারণ মানুষের যে সমস্ত জিনিসের উপর সাধারণ মানুষ জড়িয়ে আছে সেই সমস্ত জিনিসগুলোর প্রসার ঘটানোর জন্য। নরমপন্থীরা ছিল সাধারণত উচ্চ শিক্ষিত, হায়ার স্টাডিজ, এবং তারা ওয়েস্টার্ন কালচারকে সহজে গ্রহণ করেছিল, কারণ তাদের মুখের ভাষা ছিল ইংরাজি, তাদের ব্যবহারের ভাষা ছিল ইংরাজি। কিন্তু সাধারণ মানুষের মুখের ভাষা ইংরাজি ছিল না, তারা তাদের আঞ্চলিক ভাষাকে ব্যবহার করত। তাদের এই আন্দোলনকে শুধুমাত্র নেতৃত্ববৃন্দ নয়, যেন সাধারণ মানুষের মধ্যে যেন ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য গান্ধীজি টার্গেট করেছিল সাধারণ মানুষদের উপরে। এটা একটা গান্ধীজির বড় কিন্তু গুণ ছিল। দেখো, গ্রাম জুড়ে মহাত্মা গান্ধীর আশ্রমের মূল বার্তা ছিল প্রতীকীকরণ, অর্থাৎ হিন্দু মুসলিম ঐক্যের উপর জোর দেওয়া। কারণ হিন্দু মুসলিম যদি এক হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। মনে রাখবে, বাবার দুই ছেলে, কোনো ক্রমে যদি দুই ছেলেকে, যদি বাবা এবং দুই ছেলে, একটা পরিবার কিন্তু বিরাট শক্তিশালী। যখন কোনো বৈষত্যু এসে দুই ছেলের মধ্যে অশান্তি বাঁধিয়ে দেবে এবং দুই ছেলে বাবার থেকে সরে যাবে, তখন জানবে একটা ইউনিক শক্তি তিনটে ভাগে বিভক্ত হলো। ক্ষতি কি হলো? ক্ষতি কিন্তু তাদের যে শক্তির কিন্তু খণ্ডীভবন হলো। ফলে কি হলো বলো? ফলে কিন্তু একটা বিরাট সমস্যায় জর্জরিত হয়ে যাওয়া যাবে, অর্থাৎ বহিঃশত্রু কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু তারা অ্যাটাক করতে পারবে। নেক্সট দেখো, নিম্নবর্ণ এবং উপজাতিদের মধ্যে কাজের সুযোগ প্রদান করা হয়েছিল, ফলে তাদের মধ্যে অস্পৃশ্যতা দূর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। মন দিয়ে বুঝতে হবে, নিম্নবর্ণ উপজাতি, তাদের মধ্যে কাজের সুযোগ প্রদান করা হয়েছিল, ফলে তাদের মধ্যে অস্পৃশ্যতা দূর করার উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়েছিল। উদাহরণ কি বলছে? উদাহরণ হচ্ছে বারডোলি সত্যাগ্রহ। উদাহরণ কি বলছে বলো, মন দিয়ে শোনো। উদাহরণ হচ্ছে বারডোলি সত্যাগ্রহ। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে প্রাথমিক বা মৌলিক শিক্ষার প্রসার। মন দিয়ে শুনতে হবে। গান্ধীজির নতুন শিক্ষার ধারণা থেকে বোঝা যায় যে প্রকৃতি, সমাজ এবং কারুশিল্প শিক্ষার মাধ্যমে শিক্ষার উপর হস্তক্ষেপ করেছিল। কারণ কি দেখো, প্রকৃতি, সমাজ, কারুশিল্প, সাধারণ মানুষ জড়িত, সাধারণ মানুষ এগুলোর সঙ্গে। তিনি দেখছে যদি কারুশিল্পের উন্নতি করা যায়, যদি সমাজের উন্নতির কথা আমরা চিন্তা করি, যদি সমাজের আমরা ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, যদি সমাজকে আমরা সুসংঘবদ্ধ করার কথা চিন্তা করি, তাহলে কি হবে? তাহলে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তারা বল পাবে। যখন তোমার পেটে খাবার থাকবে তখন কিন্তু তুমি লড়াই করতে যাবে। লড়াই তখন আসবে যখন তোমার পেট ভরা। সে একটা কথা আছে না, খালি পেটে ধর্ম হয় না।
যখন তোমার পেট খালি তখন কিন্তু ধর্ম হবে না। তার জন্য তিনি যুব সমাজ তথা তিনি সাধারণ মানুষের অর্থনৈতিক যে উন্নয়নের কথাকে তুলে ধরেছিলেন। যদি সাধারণ মানুষ যদি কোনো ক্রমে যদি তাদের অর্থনৈতিক উন্নতি যদি থাকে, তাদের পেটে যদি ভাতের যোগানটা আসে, তাহলে কিন্তু তারা অতি সহজেই কিন্তু তারা কি হবে, তারা আন্দোলনের প্রতি কিন্তু তাদের একটা পজিটিভ কিন্তু একটা ভাইবস থাকবে। বুঝতে পেরেছো? দেখো, এই নৈতিক শিক্ষায় তাদের শিক্ষিত করা উচিত, ফলে বেকারত্বকে চিরতরে নির্মূল করার ক্ষেত্রে একটি পূর্ণ প্রয়াস করা হয়েছিল। নেক্সট হচ্ছে নারীর উন্নয়ন। দেখো, স্বরাজ অর্জনের লক্ষ্যে গান্ধীজি নারী, কিষাণ, শ্রমিক এবং ছাত্র, আবার সে এক কথা, যারা বেস লেভেলে আছে, নারী আছে, কিষাণ আছে, শ্রমিক আছে, ছাত্র আছে। গান্ধীজি আন্দোলনগুলোর কথা চিন্তা করে দেখো, বারডোলি সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদের যে মিল কারখানা, সেই মিল কারখানা শ্রমিকদেরকে নিয়ে সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ। তার মানে এখানে আমরা কি দেখছি, তার লড়াইটা ছিল খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে। দেখো, ছাত্র যুব নির্বিশেষে সহযোগিতার ডাক দিয়েছিল, ফলে একটি গঠনমূলক কর্মসূচির মাধ্যমে তাদের মধ্যে কাজ করার পরিকল্পনা বা স্পৃহা বৃদ্ধি পেয়েছিল। গান্ধীজির প্রচেষ্টার কারণে ইতিহাসে প্রথমবারের মতো মহিলারা তাদের ঘর থেকে বেরিয়ে এসে তারা ভারতের রাজনৈতিক সংগ্রামের অংশগ্রহণ করেছিল। খুব গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, বলো, পরিষ্কার? এখনো আমাদের আছে, দেখো নেক্সট পেজ। নেক্সট পেজটা আমরা দেখো, নেক্সট পেজ। বলো, কারোর বুঝতে কোনো রকমভাবে কোনো অসুবিধা আছে? বলো। আইএস এর জন্য আমাদের ব্যাচ শুরু হচ্ছে জুন মাসের 4 তারিখ থেকে সন্ধ্যে 6টা। ডেলি ক্লাস হবে, ডেলি ক্লাস হবে। ডেলি আমরা অ্যান্সার রাইটিং প্রোভাইড করব মেন্সের জন্য, কমপ্লিট অ্যান্সার রাইটিং প্রোভাইড করা হবে ডেলি 2-3টে টপিকের উপরে। মন দিয়ে শোনো, ডেলি আমরা অ্যান্সার রাইটিং কিন্তু প্রোভাইড করব। ডেলি আমরা প্রিলিমসের জন্য সেট এমসিকিউ প্রোভাইড করব। প্রত্যেক সপ্তাহে এসে প্র্যাকটিস হবে, এথিক্স ইন্টিগ্রেটিভ অ্যাপটিটিউড প্র্যাকটিস হবে, সেই সাথে প্র্যাকটিস হবে কি কম্প্রিহেনশন, সিস্যাট, এগুলো কিন্তু উইকলি প্র্যাকটিস। কম্প্রিহেনশন হবে, ইংলিশ কম্প্রিহেনশন হবে, সিস্যাট কিন্তু প্র্যাকটিস হবে, সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। ডেলি ক্লাস হবে 4 জুন থেকে। ঠিক আছে, তোমাদের মান্থলি ফিস যেটা রাখা হয়েছে, মান্থলি ফিস হচ্ছে 1500 টাকা। ওকে, আইএস এর জন্য মান্থলি ফিস রাখা হয়েছে 1500 টাকা। ঠিক আছে, তোমরা জয়েন করবে। এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো অ্যাডভান্স ফিস নেই, কোনো অ্যাডমিশন ফিস নেই, জাস্ট কিন্তু 1500 টাকা তোমাদের অ্যাপ পেমেন্ট করতে হবে। কম্পা একাডেমি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করো। ইনস্টল করার পরে ওখানে পেড ব্যাচের মধ্যে ঢুকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান দেখতে পাবে 1500 টাকা, ওখানে তোমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে তুমি কিন্তু ডিরেক্ট ঢুকে যেতে পারবে অ্যাপ্লিকেশানের মধ্যে। আর যদি কোনো রকমভাবে কোনো ডাউট থাকে কোনো বিষয় নিয়ে, বা যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই নাম্বার দেখতে পাচ্ছ 9734912260, এটা আমাদের কম্পা একাডেমি হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে কিন্তু অবশ্যই তোমরা ফোন করবে। চলো, ওকে, গুড নাইট।